কল্পনা করা যাক একটা শিশুকে শহরের সবচেয়ে দামি স্কুলে পাঠানো হচ্ছে। তার জন্য সেরা সব টিউটর রাখা হয়েছে। কোডিং ক্লাস থেকে শুরু করে নৈতিক শিক্ষার আলাদা কোচিং সবকিছু ব্যবস্থা করা হয়েছে। আজকাল তো এটাই সাধারণ চিত্র। একদম। অথচ সেই শিশুটির জীবনের সবচেয়ে স্থায়ী, সবচেয়ে শেকড় গেড়ে বসা আচরণগুলো তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা থেকে। মানে ঘরের ভেতর থেকে, তাই তো? হ্যাঁ আভিজা, ঠিক তাই। হয়তো সকালে নাশতার টেবিলে সামান্য একটু টোস্ট পুড়ে যাওয়ার পর পরিবারের বয়স্কদের রিয়াকশন দেখে, অথবা ধরো জ্যামে আটকে থাকার সময় গাড়ির ভেতরে হওয়া কথাবার্তা শুনে। আমরা খুব পরিচিত একটা কথা প্রায়ই শুনি, মা সন্তানের প্রথম মাদ্রাসা বা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, কিন্তু এই কথাটাকে আমরা সাধারণত খুব হালকা একটা রূপক হিসাবে ধরে নিই। আমরা ভাবি মা হয়তো শিশুকে সামনে বসিয়ে শুধু অ আ ক খ শেখাবেন, আর সেটাই হলো সেই মাদ্রাসার কাজ। কিন্তু ব্যাপারটা এত সহজ না। ঠিক। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটাতেই একটা ধাক্কা দিতে চাই। আমাদের কাছে থাকা বিভিন্ন গবেষণা আর ঐতিহাসিক তথ্য থেকে আমরা বোঝার চেষ্টা করব এই প্রবাদটি নিছকই কোনো কথার কথা নয়। এর পেছনে একটা বড় স্নায়বিক বা নিউরোবায়োলজিক্যাল বাস্তবতা আছে, যেটা আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা পুরোপুরি এড়িয়ে যাচ্ছি। একদম। তো আভিজা, এই জায়গাটাতেই আমাদের চিন্তার মোড় ঘোরানোর প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ হাবিব, আমরা আসলে শিক্ষাকে একটা নির্দিষ্ট গণ্ডি বা 4 দেওয়ালের ভেতরে আটকে ফেলেছি। আমরা ধরে নিয়েছি শিক্ষা মানেই হলো ব্ল্যাকবোর্ড, সিলেবাস আর পরীক্ষার খাতা, মানে প্রাতিষ্ঠানিক ব্যাপার-স্যাপার আর কি। একদম। কিন্তু আধুনিক সাইকোলজি সম্পূর্ণ ভিন্ন কথা বলে। একটা শিশু যখন পৃথিবীতে আসে, তার মস্তিষ্ক থাকে একদম খালি ক্যানভাসের মতো। মস্তিষ্কে মিরর নিউরনস বলে একটা বিষয় আছে। মিরর নিউরনস, আচ্ছা। হ্যাঁ, এর কাজই হলো চারপাশের মানুষদের আচরণ নিখুঁতভাবে স্ক্যান করা এবং সেটা নিজের ভেতরে কপি করা। শিশু প্রথম যে মানুষটার সবচেয়ে কাছাকাছি থাকেন তিনি হলেন মা। মায়ের শ্বাস-প্রশ্বাস, তার কথা বলার টোন, বিপদের সময় তার রিয়াকশন, সবকিছু ওই শিশুর মিরর নিউরনগুলো সরাসরি কপি করে নেয়। ও আচ্ছা, তার মানে মুখ ফুটে কিছু না বললেও শিক্ষা হয়ে যাচ্ছে। একদম তাই। একজন মা মুখে কি নীতি কথা বলছেন, মস্তিষ্ক সেটা ততটা মনে রাখে না, বরং মা কি করছেন সেটাই মস্তিষ্কের গভীরে স্থায়ীভাবে গেঁথে যায়। এটাই হলো সেই প্রথম মাদ্রাসার সবচেয়ে শক্তিশালী আর অলিখিত সিলেবাস। এই দিকটা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। কিন্তু এভিজা, এখানে আমার একটা বড় কৌতূহল কাজ করছে। বলো। যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, ধরো আমাদের দাদা দাদি বা তারও আগের প্রজন্মের কথা, তখন তো মোড়ে মোড়ে এত আধুনিক স্কুল ছিল না। না, এত প্রাতিষ্ঠানিক মাদ্রাসাও ছিল না। ঠিক। সমাজের বেশিরভাগ মানুষেরই প্রাতিষ্ঠানিক শিক্ষার হার আজকের তুলনায় অনেক কম ছিল। তারপরেও সেই সময়ের মানুষদের চারিত্রিক দৃঢ়তা বা মূল্যবোধ আজকের দিনের হাইলি এডুকেটেড প্রজন্মের চেয়েও উন্নত ছিল। এটা কিভাবে সম্ভব হলো? খুব চমৎকার একটা পয়েন্ট। মানে তখন কি ঘরের প্রতিটা মানুষই এক একটা শিক্ষার উৎস হিসেবে কাজ করত? হ্যাঁ হাবিব, এর পেছনের মূল কারণটা হলো আগেকার দিনে শুধু মা একা নন, বরং পুরো পরিবারের পরিবেশটাই ছিল একটা জীবন্ত ইকোসিস্টেম। ইকোসিস্টেম বলতে একটা স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান? ঠিক তাই। একটা শিশু যখন বড় হচ্ছে, তখন তার শেখার প্রক্রিয়াটা শুধু একটা ক্লাসরুমের সীমাবদ্ধ থাকছে না। সে দেখছে তার মা কখনো মিথ্যে বলছেন না, বাবা হয়তো প্রচণ্ড অভাবের মাঝেও হারাম কোনো কাজ করছেন না। হ্যাঁ, ভাই বোনেরাও নিজেদের মধ্যে গীবত করছে না। একদম। এই যে চারপাশের একটা পরিচ্ছন্ন পরিবেশ, এটাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় স্কুল। শিশুটি যেখানেই যেত একটা নিরাপদ এবং নৈতিক পরিবেশ পেত। কিন্তু বর্তমানে আমরা তো নৈতিক শিক্ষার পুরো দায়িত্বটাই স্কুলের উপর দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা ভাবছি মাসে মাসে মোটা অঙ্কের বেতন দিচ্ছি, শিক্ষকরাই সব শিখিয়ে দেবেন। অথচ ঘরের ভেতরে আমরা নিজেদের আচরণ নিয়ে মোটেই সচেতন নই। আর এর ফলেই তো দ্বিমুখী নীতির শিকার হচ্ছে বাচ্চারা। স্কুলে একরকম শুনছে, ঘরে এসে অন্যরকম দেখছে। ঠিক বলেছ। ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দাগ না মুছে আয়নাটা পরিষ্কার করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দারুণ একটা উপমা দিয়েছ। আমরা নিজেরা নিজেদের বদভ্যাসগুলো ছাড়ছি না, অথচ সন্তানের কাছে পারফেকশন আশা করছি। কিন্তু আভিজা, প্র্যাকটিক্যাল দুনিয়ায় তো মা বাবাকে শাসন করতেই হয়।
তা তো বটেই। সন্তানকে তো বলতে হয় এটা করো না, ওটা ধরো না। এই শাসন করার বিষয়টা তো এড়িয়ে যাওয়া যায় না। তাহলে কি শুধু নিজেকে সংশোধন করলেই সন্তানের সংশোধন হয়ে যাবে? শাসন অবশ্যই প্রয়োজন হাবিব, কিন্তু সেটা কখনোই প্রথম ধাপ হতে পারে না। সন্তান সংশোধনের প্রথম ধাপ হল নিজেকে সংশোধন করা। মানে ওই যে সাইলেন্ট এডুকেশন। একদম, নীরব শিক্ষা। উদাহরণস্বরূপ, একজন বাবা হয়তো সোফায় শুয়ে ফোন স্ক্রল করছেন, আর সন্তানকে চিৎকার করে বলছেন, যাও পড়তে বসো। এটা তো খুব পরিচিত দৃশ্য। হ্যাঁ, এখানে বাচ্চাটা কিন্তু বাবার পড়তে বসার কমান্ডটা নিচ্ছে না। সেই শিখছে যে আরাম করে নিজের কাজ ফেলে অন্যকে অর্ডার করা যায়। ও আচ্ছা, তার মানে কাজটাই সে কপি করছে। ঠিক, কিন্তু মা বাবা যদি নিজেদের মধ্যে সুন্দর আচরণ করেন, সত্য কথা বলেন, নিয়মিত ইবাদত করেন, তখন সন্তানকে আলাদা করে বসিয়ে সততার লেকচার দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। সে খুব স্বাভাবিকভাবেই গুণগুলো নিয়ে নেয়। নিজে ফোন স্ক্রল করতে করতে সন্তানকে বই পড়তে বলাটা যে কতটা হাস্যকর, সেটা আমরা অনেকেই তলিয়ে দেখি না। হ্যাঁ, এটাই হলো নীরব শিক্ষার সবচেয়ে বড় শক্তি। কিন্তু আভিজা, এই জায়গাটাতে একটা বড় প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে। এই যে আত্মশুদ্ধি, নিজের আমল ঠিক করা, এগুলোর জন্য তো একটা স্থির মানসিকতা আর প্রচুর সময়ের প্রয়োজন। আধুনিক জীবনে তো সময়ের প্রচণ্ড অভাব। সময়ের অভাবের কথা সবাই বলে, বিশেষ করে যারা মা, যারা ঘরের কাজ সামলান আবার চাকরিও করেন। তাদের তো ভোর থেকে রাত পর্যন্ত একটা দৌড়ের ওপর থাকতে হয়। দিন শেষে নিজের জন্য বা ইবাদতের জন্য সময় কোথায়? এই জায়গাটাতেই আমাদের আধুনিক জীবনের সবচেয়ে বড় একটা ভুল ধারণা কাজ করে। ভুল ধারণা? কিভাবে? আমরা ক্রমাগত নিজেদের বোঝাই যে আমাদের সময় নেই, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে আমরা আসলে সময়টাকে চরমভাবে অপচয় করি। মানে অগোছালোভাবে ব্যবহার করি। হ্যাঁ, সময় নষ্ট করা যে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একটা গুনাহ, সেটা আমরা অনেকেই খেয়াল করি না। এই যে সারাদিন খাটুনির পরও মনে হয় কোনো কাজই ঠিকমতো হয়নি, এর মূল কারণ হলো কাজের কোনো সুনির্দিষ্ট রুটিন না থাকা। সাইকোলজিতে তো এটাকে সম্ভবত ডিসিশন ফেটিক বলে, তাই না? একদম ঠিক ধরেছ হাবিব। রুটিন ছাড়া কাজ করলে মস্তিষ্ক সারাদিন একটা অস্থিরতার মধ্যে থাকে। এখন কি করব, রান্না আগে করব নাকি ঘর গোছাবো? আর এই ছোট ছোট সিদ্ধান্ত নিতে গিয়েই তো প্রচুর এনার্জি খরচ হয়ে যায়। হ্যাঁ, ফলে মূল কাজগুলো করার আগেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে। তার মানে তুমি বলতে চাইছো কাজের পরিমাণের চেয়েও কাজের অগোছালো ধরনটাই আমাদের বেশি ক্লান্ত করছে। একদম তাই। অথচ যদি একটা সুশৃঙ্খল রুটিন থাকে, কখন ঘরের কাজ হবে, কখন ইবাদত হবে, সেটা যদি আগের দিন রাতেই ছকে ফেলা থাকে, তাহলে কাজের ভেতরে একটা অদ্ভুত বরকত চলে আসে। তখন মস্তিষ্ককে আর নতুন করে ভাবতে হয় না। ঠিক, এতে সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমে যায়, মনে হয় অল্প সময়ে অনেক কাজ শেষ হয়ে যাচ্ছে। এই রুটিনই মূলত জীবনকে স্থিরতা দেয়। এই যে সময়ের বরকত আর অগ্রাধিকার সেট করা, এটা নিয়ে ইতিহাসের পাতা থেকে চমৎকার একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ওই মায়ের ঘটনাটা। হ্যাঁ, আভিজা। ঘটনাটা এমন এক মায়ের, যিনি সময়ের প্রতি কতটা সংবেদনশীল ছিলেন তা আজকের যুগে অবিশ্বাস্য মনে হতে পারে। ঘটনাটা সত্যি আমাদের চোখ খুলে দেওয়ার মতো। একজন নারী, যিনি জোহরের নামাজ শেষ করেই রান্নাঘরে গেছেন দুপুরের খাবার তৈরি করতে। তখনকার দিনে তো আর গ্যাসের চুলা ছিল না, মাটির চুলায় লাকড়ি দিয়ে আগুন জ্বালাতে হতো। হ্যাঁ, তো কোনো কারণে সেদিন চুলায় আগুন জ্বলতে একটু বেশি সময় লাগছিল, হয়তো লাকড়ি ভেজা ছিল। সেই মা চুলা ধরাতে ধরাতে হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়লেন। আর বারবার আক্ষেপ করে বলছিলেন, নামাজের সময় চলে যাচ্ছে। একদম। একটু থামাই এখানে। সাধারণ যুক্তিতে মনে হতে পারে তিনি তো এইমাত্র জোহরের নামাজ পড়েই রান্নাঘরে ঢুকলেন, তাহলে আবার কোন নামাজের সময় চলে যাচ্ছে বলে তিনি এত অস্থির হচ্ছিলেন? এটাই হলো আত্মসচেতন মানুষের চিন্তার গভীরতা হাবিব। যখন তাকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি জবাব দিলেন, আমি তো জোহরের কথা বলছি না। আচ্ছা। তিনি বললেন, এই যে চুলা জ্বালাতে আমার 15 মিনিট বেশি সময় লেগে যাচ্ছে, এর ফলে আমার রান্নায় দেরি হবে, আর সব মিলিয়ে আমার আসরের নামাজের বক্ত পার হয়ে যাওয়ার উপক্রম হবে। সুবহানাল্লাহ। মানে একজন মানুষ জোহরের ঠিক পরেই আসরের ওয়াক্ত নিয়ে এতটা দূরদর্শী, আগুন জ্বলতে সামান্য দেরি হওয়ার হিসাব তিনি পরবর্তী ইবাদতের সাথে মেলাচ্ছেন। হ্যাঁ, এটাকে শুধু ধার্মিকতা বললে কম বলা হবে। এটা হলো এক্সট্রিম লেভেলের টাইম ম্যানেজমেন্ট। সত্যিই অসাধারণ। আমরা তো এখন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে পার করে দিই।
আর ওই মা একটা কাজ কয়েক মিনিট দেরিতে শুরু হওয়ার কারণে কতটা উদ্বিগ্ন। আর সবচেয়ে বড় কথা হলো এই যে সময়ের প্রতি চরম মূল্যবোধ, এটা কিন্তু ওই মায়ের সন্তানরাও দেখছে। অবচেতনভাবেই তারা সময়কে মূল্য দিতে শিখছে। এভাবেই প্রথম মাদ্রাসা সিলেবাসটা তৈরি হয়। ঠিক, কিন্তু হাবিব, এই পুরো রুটিন আর আত্মশুদ্ধি তখনই সম্ভব যখন গৃহপরিবেশ শান্ত থাকে। আর ঘর শান্ত থাকার সবচেয়ে বড় শর্ত হল স্বামী স্ত্রীর মধ্যকার সুস্থ সম্পর্ক। দারুণ একটা পয়েন্টে আমরা এসে পৌঁছেছি আবিজা। কারণ ঘর যদি একটা যুদ্ধক্ষেত্র হয়ে থাকে, সেখানে হাজার রুটিন করেও কোনো লাভ নেই। একদমই না। প্রতিদিনের এই দৌড়ঝাঁপের জীবনে আর্থিক চাপ, কাজের চাপ সব মিলিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর টানাপোড়েন তৈরি হয়। আমার পর্যবেক্ষণ হল এর বড় একটা কারণ হল আমাদের শব্দের ব্যবহার। বিশেষ করে রাগের মাথায় আমাদের চূড়ান্ত কিছু শব্দের প্রয়োগ। হ্যাঁ, অ্যাবসলিউট শব্দগুলো। শব্দের ওজন আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না। মানুষ যখন প্রচণ্ড রেগে থাকে তখন তার মস্তিষ্কের অ্যামিগডালা অংশটা পুরো লজিক্যাল ব্রেনকে হাইজ্যাক করে নেয়। মানে তখন চিন্তাভাবনা সাদা কালো হয়ে যায়। ঠিক তাই। তখন মুখ দিয়ে এমন সব অতিরঞ্জিত শব্দ বের হয়, যেমন তুমি সব সময় এমন করো, বা তুমি জীবনে কখনো আমার কোনো উপকার করনি। এই সব সময় আর কখনো না, এই শব্দগুলো তো সম্পর্কের জন্য স্লো পয়জনিংয়ের মতো কাজ করে। হ্যাঁ, এটা অত্যন্ত ধ্বংসাত্মক। কারণ বাস্তবে তো কেউই সবসময় খারাপ হতে পারে না। কিন্তু এই একটা কথা পার্টনারের বছরের পর বছর করা সব আত্মত্যাগ বা ভালো কাজকে মুহূর্তের মধ্যে একটা তুমি সবসময় খারাপ ট্যাগলাইনে চাপা দিয়ে দেয়। এটা তো তার আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দেয়। আর শুধু আত্মবিশ্বাসী ভাঙে না হাবিব, এটা পার্টনারের ভালো কিছু করার ইচ্ছাকেও নষ্ট করে দেয়। সে তখন ভাবে, আমি এত কিছু করার পরও যখন সে বলছে আমি কখনোই কিছু করিনি, তাহলে আর কষ্ট করে কি লাভ? এভাবেই দুজনের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। মুহূর্তে জেনারেলাইজ করা থেকে বিরত থাকা, অভিযোগের খাতাটা একটু বন্ধ রেখে কৃতজ্ঞতা প্রকাশ করা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মা বাবার এই ঝগড়াগুলো সন্তান খুব কাছ থেকে দেখে। সেও ভবিষ্যতে এভাবেই লজিকহীন ঝগড়া করতে শেখে। একদম তাই। এই রাগের প্রসঙ্গে একটা খুব সাধারণ উদাহরণ দেয়া যেতে পারে, যা বোধহয় প্রতিটি পরিবারের সাথেই কম বেশি মিলে যাবে। লবণের উদাহরণটা? হ্যাঁ, ধরো রাতের খাবারের রান্নায় সামান্য একটু লবণ কম হয়েছে। লজিক্যালি চিন্তা করলে খুব তুচ্ছ একটা বিষয়, একটু লবণ ছিটিয়ে নিলেই তো সমাধান হয়ে যায়। হ্যাঁ, খুব সহজ সমাধান। কিন্তু বাস্তবে আমরা দেখি এই লবণ কম হওয়া নিয়ে অনেক পরিবারে রীতিমতো কুরুক্ষেত্র বেঁধে যায়। হয়তো খেতে বসেই প্লেট ছুঁড়ে ফেলে কেউ বলে ওঠে, তোমার হাতের রান্নায় তো সবসময় কোনো স্বাদ থাকে না। সারাদিন বাসায় বসে করোটা কি? হ্যাঁ, এই যে তুচ্ছ একটা বিষয় নিয়ে এত বড় রিয়াকশন, এটা কেন হয় আবিজা? এটা কি আসলেই শুধু লবণের জন্য? খুব গভীর একটা প্রশ্ন। সাইকোলজিতে এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতি। স্থানচ্যুতি মানে রাগ অন্য কোথাও থেকে আসছে। একদম। এই তীব্র বিস্ফোরণ আসলে লবণের জন্য নয়। ওই মানুষটা হয়তো সারাদিন অফিসে বসের ঝাড়ি খেয়েছেন বা ট্রাফিক জ্যামে বিরক্ত হয়েছেন। আর সেই রাগটা ঘরে এসে সবচেয়ে নিরাপদ জায়গায়, মানে স্ত্রীর উপর মেটাচ্ছেন। ঠিক। এটা একটা চরম মানসিক দুর্বলতা। অতীতের আলেমদের চরিত্রের দিকে তাকালে আমরা একটা অদ্ভুত আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা দেখতে পাই। তাদের খাবার টেবিলে লবণ কম হলে তারা কি করতেন? তারা হয়তো চুপচাপ খেয়ে নিতেন, না হয় এমন সুন্দর করে বলতেন যাতে রান্না করা মানুষটার একটুও কষ্ট না লাগে। তারা জানতেন সামান্য একটু খাবারের ত্রুটির চেয়ে একজন মানুষের মনের দাম অনেক বেশি। তার মানে ছোটখাটো ভুল এড়িয়ে যাওয়া বা চুপ থাকাটা দুর্বলতা নয়, বরং এটাই হলো আসল চরিত্রের শক্তি। একদম তাই হাবিব। আর আমরা যা করি সন্তান তো ঠিক তাই শেখে। সন্তান যখন দেখছে বাবা সামান্য একটু লবণের জন্য মায়ের সাথে চিৎকার করছে, তখন সেও শিখে নিচ্ছে যে ভুল হলে মানুষকে এভাবেই অপমান করতে হয়। এই ধ্বংসাত্মক চক্রটা তো চলতেই থাকবে। আচ্ছা অ্যাভিজা, খাবারের প্লেট থেকে যদি আমরা একটু খাবারের উৎসের দিকে তাকাই, মানে হালাল হারাম বা অর্থনীতির দিকটায়, সেখানেও তো বড় একটা ব্যাপার আছে। হ্যাঁ, বর্তমানের এই হাইপার কনজিউমারিজম বা অতিরিক্ত চাহিদাসম্পন্ন দুনিয়ায় সবাই একটা ইঁদুর দৌড়ে আছে। কার চেয়ে কার গাড়ি বড়, কার গয়না বেশি, এই প্রতিযোগিতায় আগের যুগের মানুষের মানসিকতার সাথে আমরা কতটা পার্থক্য দেখি। এই পার্থক্যটা আসলে জীবনবোধের একদম শেকড়ে। আগের যুগের নারীদের একটা অসাধারণ মানসিকতা ছিল। তারা যখন স্বামীদের সকালবেলা কাজের জন্য বিদায় দিতেন, তখন একটা কথা খুব শক্ত করে স্মরণ করিয়ে দিতেন। কি বলতেন তারা? তারা বলতেন,
আমরা দুনিয়ার ক্ষুধার কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু হারাম উপার্জনের শাস্তি বা পরকালের আগুন আমরা সহ্য করতে পারব না। কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি আজকের দিনে এটা কতটা সম্ভব? বর্তমান সময়ের জীবনযাত্রার যে ব্যয়, স্ট্যাটাস মেনটেন করার যে সামাজিক চাপ, সেখানে দাঁড়িয়ে অল্পে তুষ্ট থাকা কি আসলেই সম্ভব? এটা কঠিন হাবিব, কিন্তু অসম্ভব নয়। বর্তমানে আমরা এর ঠিক উল্টো চিত্রটাই বেশি দেখি। এখন চাহিদার কোনো শেষ নেই। হ্যাঁ, আর এই চাহিদার চাপেই মানুষ অসৎ পথ বেছে নিতে বাধ্য হয়। ঠিক, আমার কি কি লাগবে আর লোকে কি বলবে সেই চিন্তাই এখন বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে রিজিক হারামের ওপর দাঁড়িয়ে আছে তা ঘরের ভেতরে শান্তি পুরোপুরি কেড়ে নেয়। আর এই আর্থিক অ্যাংজাইটি বা মানসিক চাপটাও তো সন্তান শুষে নেয়, তাই না? একদম। সে শেখে যে জীবনের একমাত্র উদ্দেশ্য হল যে কোনো মূল্যে টাকা উপার্জন করা। অথচ আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত অল্পে সন্তুষ্ট থাকা এবং হালালকে প্রাধান্য দেওয়া। হালাল উপার্জনের মধ্যে যে প্রশান্তি আছে, সেটা কোনো দামি গ্যাজেট দিতে পারে না। ঠিক বলেছ। আজকের পুরো আলোচনাটা আসলে একটা নিখুঁত সুতোর মতো গাঁথা, আভিজা। আমরা শুরু করেছিলাম মা সন্তানের প্রথম মাদ্রাসা, এই পয়েন্টটা দিয়ে। আর এখন বুঝতে পারছি এই মাদ্রাসাটা একদিনে তৈরি হয় না। না, এটা তিল তিল করে তৈরি হয়। মা বাবার সময়ানুবর্তিতা দিয়ে, স্বামী স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধাবোধ দিয়ে, রাগের সময়ে শব্দচয়নের নিয়ন্ত্রণ দিয়ে এবং হালাল উপার্জনের প্রতি বিশ্বাস দিয়ে, এই সব কিছুর প্যাকেজই হল শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়ার আসল কারখানা। একদম সঠিক। সারমর্ম হাবিব, সন্তানকে নামিদামি স্কুলে পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সবার আগে নিজেকে ঠিক করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করতে হবে। নিজের ব্যক্তিগত আখলাক আর আচরণই তো সন্তানের নিউরনে প্রোগ্রামড হচ্ছে। হ্যাঁ, মানুষ নিজে যদি ভালো হয়, তার জীবনাচরণ যদি শুদ্ধ হয়, তবে সন্তানও স্বাভাবিকভাবেই সেই আলোতে বড় হবে। কারণ দিন শেষে সন্তান তো মা বাবারই প্রতিচ্ছবি। খুবই গভীর এবং মননশীল কিছু বিশ্লেষণ উঠে আসলো আজকের এই আলোচনায়। আমরা একটু সচেতন হলেই আমাদের পরিবারগুলোতে অনেক বড় পরিবর্তন আনতে পারি। ইনশাআল্লাহ। আজকের এই আড্ডা থেকে বিদায় নেওয়ার আগে একটা খুব সাধারণ কিন্তু চিন্তার জগৎকে নাড়িয়ে দেবার মতো প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। যদি ধরে নিই আমাদের গৃহ পরিবেশই হল একটা শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে প্রতিদিনের ছোট ছোট ঘটনায় মা বাবার রিয়াকশন, তাদের রাগ বা আনন্দ প্রকাশের ধরনগুলোই হল সেই প্রতিষ্ঠানের অলিখিত সিলেবাস। আমাদের একটু থমকে দাঁড়িয়ে ভেবে দেখা দরকার, আমাদের দৈনন্দিন এই ব্যস্ততা আর স্ট্রেসের অজুহাতে আমাদের অজান্তেই প্রতিদিন এমন কোনো সিলেবাস রচিত হয়ে যাচ্ছে কিনা যা আমরা সত্যিই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুখস্থ করাতে চাই। একটু ভেবে দেখার অনুরোধ রইল।